সিকিম মডেল ব্যর্থ, এবার কি হায়দ্রাবাদ স্টাইলে বাংলাদেশে আগ্রাসন? ভারতের গোপন ছক ফাঁস। 1948 সালের হায়দ্রাবাদ আর 2024 সালের বাংলাদেশ, ইতিহাস কি সত্যি নির্মমভাবে ফিরে আসছে? 1948 সালে হায়দ্রাবাদ দখলের ঠিক আগে ভারত যে অপারেশন পোলোর ছক কষেছিল, আজকে স্বাধীন বাংলাদেশে হুবহু এই একই নাটকের মঞ্চায়ন চলছে। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর দিল্লির সাউথ ব্লকের ল্যাবরেটরিতে কি তবে নতুন কোনো ষড়যন্ত্রের জন্ম হয়েছে? ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দিয়ে সিকিম মডেল বাস্তবায়নে ব্যর্থ হওয়ার পর ভারত কিভাবে হায়দ্রাবাদ স্টাইল বেছে নিয়েছে এবং এর নেপথ্যে থাকা ভয়াবহ পরিকল্পনাগুলো যা জানা গেল। ভারতের দীর্ঘদিনের পরিকল্পনা ছিল বাংলাদেশকে দ্বিতীয় সিকিম বানানো। সিকিমের প্রধানমন্ত্রী লেনদুপ দর্জি যেমন নিজের দেশকে ভারতের হাতে তুলে দিয়েছিলেন, ঠিক তেমনি শেখ হাসিনাকে আধুনিক যুগের লেনদুপ দর্জি হিসেবে তৈরি করেছিল দিল্লি। তাদের উদ্দেশ্য ছিল বিনা যুদ্ধে এবং বিনা বাধায় বাংলাদেশের সার্বভৌমত্ব হরণ করা। হাসিনার পতনের পর ভারত দেখল সোজা সাপটা পথে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা অসম্ভব। তখনই তারা বেছে নেয় 1948 সালের হায়দ্রাবাদ দখলের সেই পুরনো কৌশল। হায়দ্রাবাদ দখলের আগে ভারত সেখানে রামনন্দ তীর্থ নামের এক ব্যক্তিকে ব্যবহার করে হিন্দুদের ক্ষেপে তুলেছিল এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছিল। এরপর বিশ্ববাসীর কাছে দোহাই দেওয়া হয়েছিল সেখানে হিন্দুদের রক্ষা ও শান্তি স্থাপনের জন্য ভারতীয় সেনাবাহিনীর হস্তক্ষেপ জরুরি। বর্তমান বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ কি তবে সেই রামনন্দ তীর্থের নতুন সংস্করণ? চিন্ময় কৃষ্ণের মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানি, মিডিয়া প্রোপাগান্ডা এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে অস্থিতিশীল প্রমাণের চেষ্টা সবই যেন সেই হায়দ্রাবাদ স্টাইলেরই কার্বন কপি। এর চূড়ান্ত লক্ষ্য একটাই, বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় হস্তক্ষেপ বা সেনা অপারেশনের যুক্তিকতা তৈরি করা। জওহরলাল নেহরুর গ্রেটার ইন্ডিয়া তথ্যে প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক স্বাধীনতা হরণ করে অন্তত সাংস্কৃতিকভাবে তাদের টিকে রাখা কথা ছিল। কিন্তু 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পর সেই সমীকরণ বদলে গেছে ভয়াবহভাবে। আরএসএস এর পলিটিক্যাল উইং বিজেপির অখণ্ড ভারত তথ্যের মূল কথাই হচ্ছে হিন্দু ছাড়া অন্য কোনো ধর্মের অস্তিত্ব বা স্বাধীনতা থাকবে না। তাদের ভাগুয়া লাভ ট্র্যাপ কিংবা ঘর ওয়াপসির মতো প্রজেক্টগুলো প্রমাণ করে তারা কেবল ভূখণ্ড দখল চায় না, বরং বাংলাদেশের সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয়কেও মুছে ফেলতে চায়। তাহলে এই ভয়াবহ আধিপত্যবাদী শক্তিকে বাংলাদেশে কিভাবে মোকাবেলা করবে? ইতালীয় ম্যাক্সবাদী তাত্ত্বিক অ্যান্টোনিও গ্রামসি এর উত্তর দিয়ে গেছেন। তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের দুটি পথের কথা বলেছেন, ওয়ার অফ ম্যানুভার এবং ওয়ার অফ পজিশন। ওয়ার অফ ম্যানুভার হলো বিপ্লব বা সম্মুখ যুদ্ধ। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী হাসিনাকে হটিয়ে এই ধাপটি ইতোমধ্যেই সফলভাবে সম্পন্ন হয়েছে, কিন্তু আসল লড়াই এখনো বাকি। ভারত ও তাদের দোসররা দীর্ঘ বছর ধরে বাংলাদেশিদের মগজে যে সাংস্কৃতিক আধিপত্য গেঁথে দিয়েছে তা একদিনে ভাঙা সম্ভব নয়। এখানেই প্রয়োজন ওয়ার অফ পজিশন। বিশ্লেষকদের মতে কোনো মিডিয়া অফিসের সামনে গিয়ে ভাঙচুর করা বা গায়ের জোর দেখানো কোনো সমাধান নয়। এতে বরং তারা সহানুভূতি পায় এবং আন্তর্জাতিকভাবে নিজেদের ভিকটিম সাজিয়ে আরো শক্তিশালী হয়। লড়াইটা হতে হবে বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক। মননে গেঁথে থাকা স্বৈরাচারী মতাদর্শ, সাম্রাজ্যবাদীদের শেখানো বয়ান এবং তাদের সাংস্কৃতিক শেকড়কে ধীরস্থিরভাবে যুক্তির মাধ্যমে সমূলে উৎপাটন করতে হবে। আবেগ দিয়ে নয়, ধীশক্তি দিয়ে এই কালচারাল হেজিমনি বা সাংস্কৃতিক আধিপত্যকে রুখে দেওয়াই হোক আমাদের পরবর্তী লক্ষ্য। ষড়যন্ত্রের জাল অনেক গভীর। হায়দ্রাবাদ স্টাইলের এই আগ্রাসন রুখতে প্রয়োজন ইস্পাতের মতো কঠিন ঐক্য এবং প্রখর বুদ্ধিমত্তা। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা কি পারবো সার্বভৌমত্ব রক্ষা করতে?